আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি উম্মে আহসানা জেরি, সহকারী অধ্যাপক, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমি আজকে ক্লাস নিব একাদশ শ্রেণী এবং একাদশ বিএম শ্রেণীর শিক্ষার্থী। আমার পড়ানোর বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। আমি আজকে প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আমি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা থেকে যে অধ্যায়টা শুরু করেছিলাম সেটা হলো ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। এটা আজকে আমার 2 নাম্বার লেকচার। ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা থেকে আমি যে টপিকগুলো আজকে আলোচনা করব সেটা হলো ব্যবসায়ী সামাজিক দায়বদ্ধতার ধারণা, ব্যবসায়ী সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব, ব্যবসায়ী সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রসমূহ। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা মূল ক্লাসে ফিরে যাই। প্রথমে আলোচনা করব ব্যবসায়ী সামাজিক দায়বদ্ধতার ধারণা। আমরা জানি মানুষ সামাজিক জীব। মানুষ সমাজে একত্রে বসবাস করা মানুষের একটি সহজাত ধর্ম। মানুষ কি করে, সবাই মিলে একসাথে বসবাস করতে চায়। সেই এই যে একত্রে বসবাস মানুষ করতে চায়, এর মধ্যে অনেক শ্রেণীর মানুষ আছে, যেমন উৎপাদক, সরবরাহকারী, ভোক্তা, ক্রেতা, এলাকার মানুষ, তারপরে হলো সরকার, মধ্যস্থ কারবারি। এই সব মানুষই, এই সব শ্রেণীর মানুষ মিলে হলো একটা সমাজের এই শ্রেণীর মানুষের সমষ্টি হলো সমাজ। তার একটি সমাজে সব শ্রেণীর লোকের বসবাস থাকে। সমাজের এসব যে শ্রেণীর মানুষ, সবার প্রতি কিন্তু ব্যবসায়ের দায়বদ্ধতা রয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের প্রতি ব্যবসায়ী শ্রেণীর দায়বদ্ধতা রয়েছে। এই যে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের প্রতি দায়বদ্ধতা, এটা দায়িত্ব পালন, এটাকেই বলা হয় সামাজিক দায়বদ্ধতা। যে সমাজে যে যত ধরনের লোক বসবাস করুক না কেন, তাদের প্রতি যে ব্যবসায়িক শ্রেণীর, বিশেষ করে ব্যবসায়ের সাথে যারা সংশ্লিষ্ট, তাদের প্রতি যে একটা দায়িত্ব, এটাকেই বলা হয় ব্যবসায়ী সামাজিক দায়বদ্ধতা। অনেক আগে মানুষ যখন ব্যবসা করত, তখন মানুষ কিন্তু শুধুমাত্র মুনাফা উদ্দেশ্যে ব্যবসা পরিচালনা করত। কিভাবে বেশি মুনাফা অর্জন করা যায়, এটাই ছিল তাদের ধ্যান ধারণা। কিন্তু এই বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে বা প্রতিযোগিতামূলক বাজারে শুধু মুনাফা অর্জনের জন্য ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করলে সেটা বেশি দিন স্থায়ী রাখা যায় না বা স্থায়ী করানো যায় না। সাথে সাথে মানুষের সেবার বা কল্যাণের বিষয়টা চিন্তা করতে হয়। আজকাল কিন্তু মানুষ মুনাফা অর্জন করে, পাশাপাশি মানুষের কল্যাণের কথা চিন্তা মাথায় রেখে সে ব্যবসাটা পরিচালনা করে। এতে কি হয়, সে বর্তমান যে ধরনের প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতায় টিকে থাকতে পারে এবং সমাজের প্রতি সেই প্রতিষ্ঠানের একটা আস্থা বা গুরুত্ব বহন করে থাকে, যে না, ব্যবসা প্রতিষ্ঠানগুলো মানুষের সমাজের প্রতিও দায়িত্ব পালন করছে। শুধুমাত্র মুনাফা অর্জন আজকাল আর ব্যবসায়ীদের হাতিয়ার নয়। সমাজের বিভিন্ন অংশের প্রতি ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করছে। তাহলে আমরা সামাজিক দায়বদ্ধতা বলতে বুঝতে পারি যে সমাজের বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালন। প্রথম যেটা, যে সমাজের দায়বদ্ধতা বলতে আমরা কি বুঝি, যে সমাজের বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায়ের কল্যাণমুখী কর্তব্য।
দ্বিতীয়ভাবে বুঝতে পারি, এই দায়িত্ব তাদের কল্যাণ এবং সেবাদানের মাধ্যমে সম্পাদিত হয়। এই যে কল্যাণমুখী কর্তব্যটা পালন করে, এই কর্তব্য বা দায়িত্ব তাদের কল্যাণ এবং সেবা দানের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। এই দায়িত্ব ব্যবসায়ীর বা ব্যবসায়ীদের কল্যাণ ও সেবাদানের মাধ্যমে সম্পাদিত হয়। আচ্ছা, ব্যবসায় সকল কার্যক্রমের সাথেই কল্যাণ জড়িত থাকবে, সম্পৃক্ত থাকবে। সম্পৃক্ত। আচ্ছা, সামাজিক দায়িত্ব আর্থিক এবং অনার্থিক উপায়ে সম্পাদন করা যেতে পারে। সমাজের প্রতি যে ব্যবসায়ীদের দায়িত্ব, হ্যাঁ, এটা আর্থিকভাবেও সম্পাদন করা যেতে পারে বা অনার্থিকভাবেও সম্পাদন করা যেতে পারে। তাহলে কি হলো যে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলতে আমরা কি বুঝি? সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানে, সমাজের বিভিন্ন পক্ষের প্রতি, বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায়ীর কল্যাণমুখী কর্তব্য। এই দায়িত্ব ব্যবসায়ীদের কল্যাণ ও সেবাদানের মাধ্যমে সম্পাদিত হয়। ব্যবসায়ের সকল কার্যক্রমের সাথে কল্যাণ সম্পৃক্ত। সামাজিক দায়িত্ব আর্থিক ও অনার্থিক উপায়ে সম্পাদন করা যেতে পারে। সমাজের সমাজের মানুষের প্রতি এই দায়িত্ব পালনের মাধ্যমে নিজেকে, ব্যবসায়ীকে নিজের কল্যাণ সাধন করতে হয়। তাহলে কি যে সমাজের মানুষের প্রতি এই দায়িত্ব পালন করার মাধ্যমে ব্যবসায়ী তার নিজের কল্যাণ সাধন করে থাকে। যে ব্যবসা প্রতিষ্ঠান যত বেশি সমাজের প্রতি দায়িত্বশীল, সেই প্রতিষ্ঠান তত বেশি স্থায়িত্ব লাভ করতে পারবে। তাহলে এটা হলো যে ব্যবসায়িক সামাজিক দায়বদ্ধতার ধারণা, যে শুধুমাত্র মুনাফা অর্জন, মূল কথা হলো শুধুমাত্র মুনাফা অর্জন করলে চলবে না, মুনাফা অর্জনের পাশাপাশি মানুষের সেবা প্রদানের লক্ষ্য থাকতে হবে। পাশাপাশি সমাজের বিভিন্ন পক্ষের প্রতি কিছু দায়িত্ব আছে, সেটা পালন করতে হবে এবং সমাজে যে সমস্ত কর্মকাণ্ড করবে সব কিছুর মধ্যেই কল্যাণ সম্পৃক্ত থাকতে হবে। সেটা আর্থিক উপায় হতে পারে, অনার্থিক উপায়েও সম্পাদন করা যেতে পারে। যে প্রতিষ্ঠান যত বেশি মানুষের কল্যাণ সাধন করবে, সেই প্রতিষ্ঠান তত বেশি স্থায়িত্ব লাভ করবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন বুঝতে পারছো যে সমাজের ব্যবসায়ী সামাজিক দায়বদ্ধতাটা কি, মানে সমাজের প্রতি ব্যবসায়ের দায়িত্ব বা দায়বদ্ধতা কতটুকু। এখন আমরা আলোচনা করব ব্যবসায়ী সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব। সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব আমরা এখনই জানলাম ধারণার মধ্যে, যে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের বিভিন্ন পক্ষের মানুষের কল্যাণ সাধনের জন্য তারা কাজ করে থাকে বা কাজ করার জন্য চেষ্টা করে থাকে। হ্যাঁ, এটাই হলো তাদের দায়িত্ব। তারা কিভাবে এই দায়িত্বটা পালন করে থাকে, হ্যাঁ, বা এই এটা মানে যে তারা যে
কাজগুলো করে এটার গুরুত্ব কতটুকু। এই সামাজিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো সমাজের বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে থাকে। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা করা, তারপরে হলো ক্ষতিকারক ও নিম্নমানের পণ্যদ্রব্য সরবরাহ রোধ করতে সহায়তা করে থাকে। তাহলে কি করে? পরিবেশের ভারসাম্য রক্ষা করে, ক্ষতিকারক ও নিম্নমানের পণ্য সরবরাহ রোধ করতে সহায়তা করে থাকে, মানুষের সেবা নিশ্চিত করে থাকে। মানুষের সেবা কিভাবে মানুষ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো থেকে বিভিন্ন ধরনের সেবা পাবে এবং সেই বিষয়টা নিশ্চিত করে থাকে। আচ্ছা, এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো মানুষের দেশ মানে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব বিভিন্ন পক্ষের হয়ে কাজ করে থাকে। সেটা হলো যে দেশের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, সামাজিক, তারপরে হলো প্রাকৃতিক, অর্থনৈতিক, এগুলো বিভিন্ন দিক দিয়ে তারা কর্মকাণ্ড, বিভিন্ন দিকের জন্য তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে থাকে। সামাজিক ক্ষেত্রে তারা কি করে? বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে, কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য অনেক অর্থের প্রয়োজন। হ্যাঁ, এই বৃহৎ আকারের শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো স্থাপনের জন্য কি করতে হয়? ব্যবসায়ীদের অর্থের প্রয়োজন হয়, কারণ যেহেতু প্রচুর অর্থের প্রয়োজন, সেহেতু ব্যবসায়ী শ্রেণীর লোক ছাড়া, কর্মকাণ্ড ছাড়া এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা যায় না। এই জন্য বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য এবং বিভিন্ন ধরনের লাইব্রেরি, এগুলো স্থাপনের জন্য ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে থাকে। এছাড়া তারা বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠান স্থাপন করে, যেমন হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলো তারা এই উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের কাজ করে থাকে। হ্যাঁ, তারা এই বিশ্বের যত ধরনের নামি দামি প্রতিষ্ঠান আছে, এগুলোর পেছনে, এগুলোর স্থাপনের ক্ষেত্রে বা এই সমস্ত প্রতিষ্ঠান সৃষ্টি হওয়ার পেছনে ব্যবসায়ীদের ভূমিকা হলো সর্বাধিক। তাদের কর্মতৎপরতার জন্য বা দায়িত্বের জন্য এই প্রতিষ্ঠানগুলো, বড় বড় প্রতিষ্ঠানগুলো স্থাপনা করা সম্ভব হয়েছে। আচ্ছা, ব্যবসা প্রতিষ্ঠান প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক, পরিবেশ রক্ষার ক্ষেত্রে বিশেষ অবদান রেখে থাকে। তারা পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন ধরনের গাছপালা রোপণ করে থাকে এবং এগুলোর সম্প্রসারণের ব্যবস্থা করে থাকে। এছাড়া অর্থনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে, যেখানে মানুষজন কাজ করে নিজেদের আয় রোজগারের ব্যবস্থা করে, পাশাপাশি জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা করে থাকে। সামাজিক পরিবেশ রক্ষা করার জন্য তারা বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মন্দির, খেলার মাঠ, এগুলো কর্মকাণ্ড পরিচালনা করে থাকে এবং ভালো ভালো ঔষধ কোম্পানি তৈরি করে এবং সেই উন্নত মানের ঔষধ সরবরাহ করে সেই হাসপাতালের রোগীদের সেবা প্রদান করতে পারে এবং মানসম্মত ঔষধ সরবরাহ করতে সক্ষম হয়ে থাকে। ইত্যাদি কাজে ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করে থাকে। আজকাল যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে ব্যবসায়ীদের অবদান সবচাইতে গুরুত্ব। যে এলাকায় যে প্রতিষ্ঠানটা গড়ে ওঠে, সেই এলাকার আশেপাশে রাস্তাঘাট এবং বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠান স্থাপন ব্যবসায়ীদের দ্বারাই সম্পাদন হয়ে থাকে, কারণ সেই এলাকার এই স্থাপনাগুলো যদি সুন্দর হয়, তাহলে সেই ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালনা করা তাদের জন্য সহজ হয়। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারছি যে ব্যবসায়ী সামাজিক দায়বদ্ধতার অনেক গুরুত্ব রয়েছে এবং তারা এই দায়বদ্ধতা থেকে অনেক ধরনের দায়বদ্ধতা এড়ানোর জন্য অনেক ধরনের গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ব্যবসায়ী সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্র, কোন কোন ক্ষেত্রে ব্যবসায়ীরা দায়বদ্ধ থাকে সেই
ক্ষেত্রগুলো আলোচনা করব। একটা ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন পক্ষের সাথে কাজ করতে হয়। একটু আগে বললাম যে ক্রেতা, ভোক্তা, উৎপাদক, সরবরাহকারী, তারপরে হলো ব্যাংক, সরকার, মধ্যস্থ কারবারি, এদের সাথে মিলে কাজ করতে হয় এবং তাদের বিভিন্ন পক্ষের এই বিভিন্ন পক্ষের শ্রেণীর প্রতি তাদের অনেক দায়িত্ব রয়েছে। এখন আমরা যে কোন শ্রেণীর প্রতি কিরকম তাদের ব্যবসায়ীদের দায়িত্ব, সেগুলো এখন আমরা বোর্ডে লিখে আলোচনা করব। আচ্ছা, প্রথমে আসছে সরবরাহকারীর প্রতি দায়িত্ব। প্রথম যে দায়িত্বটা সেটা হলো সরবরাহকারীর প্রতি দায়িত্ব। দুই নাম্বারটা হলো ক্রেতা বা ভোক্তার প্রতি দায়িত্ব। ক্রেতা বা ভোক্তার প্রতি দায়িত্ব। 3 নম্বর হলো কর্মীদের প্রতি দায়িত্ব। চার নম্বর হলো বিনিয়োগকারীদের প্রতি দায়িত্ব। পাঁচ নম্বর হলো এলাকার প্রতি দায়িত্ব। সরকারের প্রতি দায়িত্ব। সাত নম্বর হলো প্রতিযোগীর প্রতি দায়িত্ব। আট নম্বর হলো পাওনাদারের প্রতি দায়িত্ব। দায়িত্ব। তাহলে একজন ব্যবসায়ীকে এই যে পক্ষগুলো আছে প্রত্যেকের প্রতি দায়িত্ব পালন করতে হয়। আচ্ছা, প্রথম হলো কি সরবরাহকারীর প্রতি দায়িত্ব। সরবরাহকারীর প্রতি দায়িত্ব কাঁচামাল, অর্ধপ্রস্তুত পণ্য বা চূড়ান্ত পণ্য সহায়ক উপাদান সরবরাহদের প্রতি ব্যবসায়ীর যে সমস্ত দায়িত্ব পালন করে সেটা হলো যারা প্রতিষ্ঠানের কাঁচামাল, অর্ধপ্রস্তুত পণ্য, তারপর হলো বিভিন্ন সহায়ক উপাদান সরবরাহ করে থাকে, তাদের প্রতি কিন্তু ব্যবসায়ীর কিছু দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বগুলো কি কি? যে তাদেরকে সময় মতো ফরমাইশ প্রদান করতে হবে এবং নিয়মিতভাবে ফরমাইশ প্রদান করতে হবে। প্রথম যে দায়িত্বটা সেটা হলো নিয়মিত যে সরবরাহকারীদের নিয়মিত সময় মতো এবং নিয়মিত ফরমাইশ প্রদান করতে হবে। নিয়মিত ফরমায়েশ প্রদান, সময় মতো, যে একটা নির্দিষ্ট সময় হাতে নিয়ে মানে অর্ডার দিতে হবে এবং নিয়মিত দিতে হবে। এক মাস একবার দিলাম অর্ডার, পরের বার আবার
দিলাম না, এতে কি হয়, সে ওই ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি সরবরাহকারী আস্থা হারিয়ে ফেলে। আচ্ছা, দ্বিতীয় যে দায়িত্ব সেটা হলো সময় মতো ন্যায্য মূল্য পরিশোধ। সে যে সরবরাহ করলো এটার জন্য সময় মতো ন্যায্য মূল্য, যে মূল্যটা সে পাওয়ার যোগ্যতা রাখে সেটা পরিশোধ করতে হবে। সময় মতো সেই ন্যায্য মূল্যটা সরবরাহকে পরিশোধ করতে হবে। তারপরটা হলো পরিবহন এবং যোগাযোগের সুবিধা প্রদান। পরিবহন ও যোগাযোগের সুবিধা প্রদান। তার মানে হলো পরিবহন ও যোগাযোগের সুবিধা প্রদান। এখন যিনি পণ্য সরবরাহ করে তার কাছে সবসময় পরিবহনটা হাতের কাছে সুবিধা মতো নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের যদি কোনো ধরনের যোগাযোগের ব্যবস্থা থাকে সেটা দিয়ে তাকে সহায়তা করতে হবে। আচ্ছা, তারপরের যে দায়িত্বটা সেটা হলো তথ্য সরবরাহ ও পরামর্শ দান। তথ্য সরবরাহ ও পরামর্শ দান। যিনি তথ্য মানে পণ্য সরবরাহ করবে তাকে বিভিন্ন ধরনের তথ্য দিতে হবে এবং পরামর্শ দিতে হবে যাতে তার তথ্যটা যুগোপযোগী এবং প্রতিষ্ঠানের জন্য সুবিধাজনক হয়ে থাকে। গুদামজাতকরণের সুবিধা প্রদান। গুদামজাতকরণের সুবিধা প্রদান। এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব যে পণ্যগুলো যখন আনবে সেই পণ্যগুলো যাতে কোনো ধরনের নষ্ট বা হারিয়ে যাওয়ার সুযোগ না পায় সেজন্য এই প্রতিষ্ঠানটাকেই এইগুলো গুদামজাতকরণের একটা দায়িত্ব গ্রহণ করতে হবে। তাহলে প্রতিষ্ঠানটা তো হলো ব্যবসায়ীদের, তাহলে সেই ক্ষেত্রে ব্যবসায়ীকে এই গুদামজাতকরণ, পরিবহন, যোগাযোগের দায়িত্বটা ভালোভাবে পালন করতে হবে। তাহলে সরবরাহকারীদের প্রতি কি দায়িত্ব পালন করে? সময় মতো নিয়মিত ফরমাইশ প্রদান, সময় মতো ন্যায্য মূল্য পরিশোধ, পরিবহন ও যোগাযোগের সুবিধা প্রদান, তথ্য সরবরাহ ও পরামর্শ দান, গুদামজাতকরণের সুবিধা প্রদান। এই 5টা বিষয়ে কি করে ব্যবসায়ীদের দায়িত্ব পালন করতে হবে। আচ্ছা, ক্রেতা বা ভোক্তার প্রতি দায়িত্ব। ক্রেতা বা ভোক্তা কারা? যারা সেই প্রতিষ্ঠানে ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য ভোগ করে তাদেরকে বলা হয়, বা ক্রয় করে তাদেরকে বলা হয় ক্রেতা বা ভোক্তা। তাদের প্রতি কিন্তু ব্যবসায়ীদের দায়িত্ব আছে। দায়িত্বগুলো কেমন? সেটা হলো যে ক্রেতাদের সবসময় কি করতে হবে? ন্যায্য মূল্যে এবং মানসম্মত পণ্য সরবরাহ করতে হবে। যারা ক্রেতা তারা কি চায়? যে পণ্যটার মান যেন ভালো হয় এবং মূল্যটা যেন আমাদের ক্রয় সীমার মধ্যে থাকে, বেশি না হয়। তাহলে সেটা প্রথম প্রথম দায়িত্বটা কি? ন্যায্য মূল্য এবং মানসম্মত পণ্য এবং মানসম্মত পণ্য সরবরাহ করতে হবে। আচ্ছা, দ্বিতীয় যে দায়িত্ব সেটা হলো আধুনিক পণ্য সরবরাহ করা। আধুনিক পণ্য সরবরাহ করা। আধুনিক পণ্য বলতে আমরা বুঝি যে যুগের সাথে তাল মিলিয়ে পণ্য সরবরাহ করতে হবে। এখন যে ডিজাইন চলছে সেই ডিজাইন বাদ দিয়ে যদি খরচ কমানোর জন্য সেই পুরানো আমলের ডিজাইন তারা সরবরাহ করে তাহলে কি হবে? মানে ক্রেতা বা ভোক্তারা সেখান থেকে বেশি মানে সুবিধা পাবে না বা সেটার প্রতি বেশি আকৃষ্ট হবে না। তাহলে তাদের আধুনিক পণ্য সরবরাহ করতে হবে। আচ্ছা, পণ্য ও সেবা প্রাপ্তি নিশ্চিত করতে হবে। যে পণ্যটা ক্রেতারা চায় বা ভোক্তারা চায় সেই পণ্যটা নিশ্চিত করতে হবে। তাহলে কি হবে? পণ্য বা সেবা প্রাপ্তি নিশ্চিত করতে হবে।
আজকাল অনলাইনে অর্ডার দেওয়া হয়, আমরা কিন্তু ঘরে বসে সঠিক সময়ে পণ্যটা গ্রহণ করতে পারি না, তাহলে এটা আমাদের জন্য একটা বিড়ম্বনা। তো এই ধরনের সমস্যা যেন ব্যবসায়ীদের ক্ষেত্রে না হয় সেটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে একটা যে দায়িত্ব সেটা হলো মূল্যস্থিতি মূল্য স্থিতিশীল রাখা। মূল্য স্থিতিশীল রাখা মানে পণ্যের মূল্য নির্দিষ্ট রাখা, যাতে ইচ্ছা করলেই বাড়িয়ে দেওয়া কমিয়ে দেওয়া এরকম না করা হয়। একটা যে মূল্যটা নির্ধারণ করা হবে সেই মূল্যেই যেন চলতে থাকে এরকম। সর্বোচ্চ উপযোগ নিশ্চিত করা, সর্বোচ্চ উপযোগ নিশ্চিত করা, সর্বোচ্চ উপযোগ নিশ্চিত করা। এখান থেকে যেন ভোক্তা বা ক্রেতারা সবচাইতে বেশি সুবিধা পেতে পারে সেই ব্যাপারে নিশ্চিত করতে হবে। আচ্ছা, পণ্যের স্থায়িত্ব নিশ্চিত করা, পণ্যের স্থায়িত্ব নিশ্চিত করা। যে পণ্যটা তারা তৈরি করবে বা ভোক্তারা নিবে সেই পণ্যটা যেন দীর্ঘস্থায়ী হয়। হ্যাঁ, নিলাম পণ্যটা নষ্ট হয়ে গেল, তাহলে এরকম পণ্য নিলে কি হয়, ব্যবসায়ীদের ক্রেতা বা ভোক্তাদের প্রতি ব্যবসায়ীর দায়িত্বটা ঠিকমতো পালন করা হয় না। এখানে মানে ফাঁকিবাজির একটা বা অনৈতিকভাবে মুনাফা অর্জন করার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। আচ্ছা, তারপরে আসছে কর্মীদের প্রতি দায়িত্ব। 3 নম্বরটা হলো কর্মীদের প্রতি। কর্মী বলতে আমরা কি বুঝি? প্রতিষ্ঠানে, ব্যবসা প্রতিষ্ঠানে যারা কর্মরত আছে তাদেরকে আমরা কর্মী বলতে পারি। সেটা ঊর্ধ্বতন কর্মকর্তা হতে পারে এবং নিম্ন স্তরের কর্মচারী হতে পারে। তা কর্মীদের প্রতি নিশ্চয়ই ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বগুলো কি কি? যে উপযুক্ত পারিশ্রমিক, এটা তো প্রথম দায়িত্ব, যে উপযুক্ত পারিশ্রমিক প্রদান করা। উপযুক্ত পারিশ্রমিক প্রদান, যে কাজের জন্য উপযুক্ত তাকে সেই পরিমাণ পারিশ্রমিক প্রদান করতে হবে। আচ্ছা, তারপরে আসছে পদোন্নতি ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করা। চাকরির নিরাপত্তা নিশ্চিত করা। নিশ্চিত করা। এখন চাকরি কর্মচারীরা যদি সবসময় আতঙ্কে থাকে যে কোনো সময় চাকরি চলে যেতে পারে, তাহলে তাদের কাজের মান ভালো হবে না এবং সেখান থেকে ব্যবসা প্রতিষ্ঠান কি হবে, লোকসানের দিকেই ধাবিত হবে। সেই জন্য কর্মীদের যদি নিরাপত্তা থাকে চাকরির, সেই ক্ষেত্রে তারা কাজের প্রতি মনোযোগ দিতে পারবে এবং অন্যান্য টেনশন মাথা থেকে সরে যাবে। আচ্ছা, তারপরে আসছে পদোন্নতি ও পুরস্কারের ব্যবস্থা করা। যে ভালো কাজ করবে তার জন্য পদোন্নতি ব্যবস্থা থাকবে। অতি ও পুরস্কারের ব্যবস্থা করা। পদোন্নতি ও পুরস্কার এটা হলো এক ধরনের প্রেষণার কাজ। যে কাজটা ভালো করবে তাকে সেই ধরনের পুরস্কৃত করতে হবে। এটা হলো ব্যবসায়ীদের দায়িত্ব। এতে সে আরো বেশি পরিশ্রম করতে আগ্রহ প্রকাশ করবে। উপযুক্ত সুষ্ঠু কার্য পরিবেশ সৃষ্টি করতে হবে। সুষ্ঠু কার্য পরিবেশ সৃষ্টি। সুষ্ঠু কার্য পরিবেশ, যেখানে কর্মীরা কাজ করবে সেই পরিবেশটা ভালো হতে হবে যাতে কাজের অনুকূলে হয়। এখন এমন একটা পরিবেশ যেখানে মানুষ, কর্মীরা অসুস্থ হয়ে যায় অথবা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, এমন পরিবেশ রাখা ঠিক হবে না। এই সুন্দর পরিবেশ দেওয়া ব্যবসায়ীদের দায়িত্ব। আচ্ছা, মতামত প্রকাশের স্বাধীনতা। মতামত প্রদানের স্বাধীনতা থাকবে। এটা হলো একটা দায়িত্ব যে কর্মীদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে সেটা বলার একটা সুযোগ দিতে হবে। শুধুমাত্র চাপে বা প্রেসারে কাজ আদায় করে নেওয়া যাবে না। আচ্ছা, শিক্ষা চিকিৎসা এগুলোর ব্যবস্থা করা। শিক্ষা
তারপরে চিকিৎসা, সহ মৌলিক চাহিদা পূরণ। চাহিদা পূরণ। কর্মীদের প্রশিক্ষণ ব্যবস্থা থাকবে, প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে থাকবে তার মানে এইগুলো একটা প্রতিষ্ঠানের কর্মীদের সুযোগ দেওয়া একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের দায়িত্ব। কি কি? উপযুক্ত পারিশ্রমিক প্রদান, চাকরির নিশ্চয়তা প্রদান, পদোন্নতি বা পুরস্কারের ব্যবস্থা থাকা, সুষ্ঠু কার্য পরিবেশ সৃষ্টি করা, মতামত প্রদানের স্বাধীনতা থাকা, শিক্ষা চিকিৎসা সহ মৌলিক চাহিদা পূরণ। তারপরে হলো কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, যাতে তারা কর্মীরা যে যে কাজ মানে কাজের জন্য আসছে সেই বিষয়ে তাদের আত্মবিশ্বাস জন্মায়। আচ্ছা, তারপরটা আসছে বিনিয়োগকারীদের প্রতি দায়িত্ব। বিনিয়োগকারীরা কি? বিনিয়োগকারী হলো কারা? যারা প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করেছে মুনাফা লাভের আশায়, তারা হলো বিনিয়োগকারী। যে কোনো স্বার্থে প্রতিষ্ঠানে তাদের অর্থ বিনিয়োগ করেছে, এখন বিনিয়োগ করে হয় সেখান থেকে তারা উচ্চ হারে সুদ পাবে, অথবা যত টাকা মুনাফা হবে সে তার একটা অংশ পাবে। যারা প্রতিষ্ঠানে বিভিন্ন দিক ক্ষেত্রে বিনিয়োগ করে তাদেরকে বলা হয় বিনিয়োগকারী। বিনিয়োগকারীদের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব রয়েছে, যেমন প্রাপ্য মুনাফা প্রদান করা। তারা মুনাফা বন্টনের সময় প্রাপ্য মুনাফা পাওয়ার অধিকার তাদের আছে এবং সেটা বন্টন করা। প্রাপ্য মুনাফা বন্টন করা। তারপরটা হলো যে মূলধনের নিরাপত্তা বিধান করা। মূলধনের নিরাপত্তা বিধান করা, যে টাকা বিনিয়োগ করেছে সেটা যেন তারা ফেরত পেতে পারে সেই নিশ্চয়তা দিতে হবে। মূলধনের পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা। মূলধনের পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা। তারা যে পরিমাণ মূলধন খাটিয়েছে দিয়েছে প্রতিষ্ঠানে, সেটার জন্য পুরোটাই ব্যবসার কাজে বিনিয়োগ করা হয়। আচ্ছা, সঠিক হিসাব রক্ষণ ও হিসাব সরবরাহ করা। যা লেনদেন হয়েছে বা খরচ হয়েছে সেটা সঠিকভাবে হিসাব রাখা এবং হিসাব সরবরাহ করা। সরবরাহ করা। তারপরেটা হলো নতুন নতুন প্রকল্প গ্রহণ ইত্যাদি। নতুন নতুন প্রকল্প গ্রহণ করা। সঠিক প্রয়োজনীয় তথ্য সঠিক সময়ে সরবরাহ করা। তাহলে বিনিয়োগকারীদের প্রতি দায়িত্ব কি? বিনিয়োগকারী হলো তারা যারা কার প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের অর্থ দিয়ে সহায়তা করে থাকে। তাহলে তাদেরকে সেই অর্থের বিনিময়ে প্রাপ্য মুনাফা দিতে হবে, মূলধনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, মূলধনের পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে হবে, সঠিকভাবে হিসাব রাখা ও হিসাব সরবরাহ করতে হবে, নতুন নতুন প্রকল্প গ্রহণ করতে হবে। আচ্ছা, যে ব্যবসা নিয়ে খালি রয়েছে সেটা থাকলে হবে না, নতুন নতুন প্রকল্প হাতে নিলে হবে কি তাদের মুনাফা বেড়ে যাবে। তারপর প্রয়োজনীয় তথ্য সঠিক সময়ে সরবরাহ করা। এটা হলো বিনিয়োগকারীদের প্রতি দায়িত্ব। এলাকার মানুষের প্রতি দায়িত্ব। একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে এলাকার মানুষের প্রতি অনেক দায়িত্ব রয়েছে, মানে যে এলাকা বা অঞ্চলে ব্যবসায়ের অবস্থা সেখানকার মানুষ, জীবজন্তু, পরিবেশের উন্নয়নের দায়িত্ব হলো ব্যবসায়ীদের। অনেক দায়িত্ব থাকে। এলাকার মানুষের প্রতি যেসব দায়িত্ব ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো পালন করে থাকে সেটা হলো কি কি? যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের চেষ্টা। পরিবেশ সংরক্ষণ
উন্নয়নের চেষ্টা চালানো। আচ্ছা, সম্পদ সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিত। সম্পদ সংরক্ষণ, ওই এলাকায় যে সম্পদ আছে সেটাকে সংরক্ষণ করতে হবে এবং ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় তথ্য সরবরাহ। এখন এলাকার মানুষের যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে সেটা সরবরাহ করতে হবে। যেমন সামাজিক দায়িত্ব, সামাজিক কর্মকাণ্ড, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্লাব, সমিতি স্থাপন। কোনো দুর্যোগ হলে সেটা দুর্যোগ মোকাবেলা সহায়তা। একটা প্রতিষ্ঠান যে এলাকায় আছে সেখানে অনেক ধরনের দুর্যোগ হতে পারে, সেটা মোকাবেলা করাও ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব। আচ্ছা, তারপরে আসছে সরকারের প্রতি দায়িত্ব। আমরা জানি যে একটা সরকার দেশ পরিচালনায় বিভিন্ন ধরনের সহায়তা করে থাকে এবং দেশ পরিচালনার দায়িত্ব সরকারকে। কিন্তু সেই সরকার দেশ পরিচালনা করতে গেলে কি করতে হবে? দেশের যারা নাগরিক, ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান আছে তাদেরকে সরকারকে সহায়তা করতে হবে। এখন সহায়তা করতে গেলে তারা কি দায়িত্বগুলো পালন করবে সরকারের প্রতি? যে সময় মতো রাজস্ব প্রদান, সময় মতো রাজস্ব প্রদান। এই রাজস্বর মাধ্যমে কিন্তু দেশ পরিচালিত হয়ে থাকে এবং সরকার খরচ করে থাকে। তাহলে এটা যদি সময় মতো দেওয়া হয় তাহলে সরকারের একটা রাজস্ব আয় বৃদ্ধি হয়। সরকারি নীতিমালা, আইন অনুসরণ। সরকারি নীতিমালা ও আইন অনুসরণ, সরকার যে নীতিমালা দিবে সেটা অনুসরণ করতে হবে। এর বাইরে কোনো কর্মকাণ্ড করা যাবে না। সরকারি নীতিমালা ও কর্মকাণ্ড অনুসরণ। আর্থিক সহায়তা দান। সচ্ছল প্রতিষ্ঠান হলে সরকারকে বিভিন্নভাবে আর্থিক দিক দিয়ে সহায়তা করতে হবে। আচ্ছা, আর্থিক সহায়তা দান। বিভিন্ন সমস্যার সমাধানে পরামর্শ। সরকারকে সমস্যা সমাধানে পরামর্শ দিতে হবে। বড় বড় কর্মসংস্থান সৃষ্টি। বড় বড় শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে দেশের জনগণের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। তাহলে দেশের আর্থিক অবস্থার এবং পরিবর্তন ঘটবে। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সহায়তা দান। তাহলে সরকারের প্রতি ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব হলো সময় মতো রাজস্ব প্রদান, সরকারি নীতিমালা ও আইন অনুসরণ, আর্থিক সহায়তা দান, সমস্যা সমাধানে পরামর্শ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সহায়তা দান। যে সামাজিক কর্মকাণ্ডগুলো আছে সেগুলো সহায়তা দান। আর আছে পাওনাদারের প্রতি দায়িত্ব। পাওনাদারের প্রতি দায়িত্বটা কি? যে পাওনাদার কারা? যাদের কাছ থেকে প্রতিষ্ঠান বাকিতে পণ্য ক্রয় করে অথবা যে ঋণ গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠান চলে, যারা ঋণ প্রদান করে তারা হলো পাওনাদার। এবং যাদের কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করে থাকে ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা হলো পাওনাদার। তাদের প্রতি কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের অনেক দায়িত্ব রয়েছে। সময় মতো পাওনা পরিশোধ করা হলো প্রথম দায়িত্ব। নির্ধারিত সুদ বা মুনাফা, তারা যে ঋণ দিল এই ঋণের বিনিময়ে তারা সুদ পাওয়ার অধিকার রাখে, এই জন্য সময় মতো সুদ প্রদান করতে হবে।
প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা, প্রতিষ্ঠান কেমন চলছে বা আর্থিক অবস্থাটা কেমন সেটা সরবরাহ করতে হবে, লেনদেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং প্রাপ্য মর্যাদা প্রদর্শন করতে হবে এবং ভালো ব্যবহার করতে হবে। অনেক সময় দেখা যায় পাওনাদাররা প্রতিষ্ঠানে গেলে তাদের সঙ্গে অনেক দুর্ব্যবহার করা হয়, এটা উচিত না। যখন সময় ছিল তখন ঋণ গ্রহণ করা হয় বা বাকিতে পণ্য নেওয়া হয়, কিন্তু বাকি টাকা তারা পরিশোধ করতে চায় না। এটা বাসা বাড়িতে অনেক সময় হয়ে থাকে, কিন্তু এটা কখনোই উচিত না। এই দায়িত্বগুলো পালন করা ব্যবসায়ীর উচিত। তারপরটা আসছে প্রতিযোগীর প্রতি দায়িত্ব। প্রতিযোগী কারা? একই পণ্য বা সেবা ব্যবসায় লিপ্ত যারা থাকে তারা হলো এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানের প্রতিযোগী। যে একই ধরনের পণ্য দুইটা প্রতিষ্ঠান পাশাপাশি করছে, এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানের প্রতিযোগী। এখন তাদের প্রতি খারাপ ধারণা পোষণ না করে তাদের প্রতি অনুকূল ধারণা পোষণ করতে হবে, ব্যবহার করতে হবে। হ্যাঁ, একটা সুষ্ঠু সুন্দর ব্যবসা পরিবেশ গড়ে তুলতে হবে। এটার জন্য কি করতে হবে? অসাধু প্রতিযোগিতায় লিপ্ত হওয়া যাবে না। প্রতিযোগিতার সাথে সমন্বিত সংগঠন গড়ে তুলতে হবে। এখন প্রতিযোগীদের সাথে মিলে এমন একটা সংগঠন গড়ে তুলতে হবে যাতে একই নিয়মে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় এবং মানে কোনো ধরনের তাদের ভিতরে যে এক প্রতিষ্ঠান এক নিয়মে চলছে বেশি লাভবান হচ্ছে, আরেক প্রতিষ্ঠান অন্য নিয়মে চলছে, এরকম যাতে না চলে। আচ্ছা, সমিতি কর্তৃক নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে, পারস্পরিক তথ্য বিনিময় করতে হবে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জনকল্যাণের চেষ্টা করতে হবে, পণ্য সেবার মান উন্নত নিশ্চিত করতে হবে। এই কাজগুলো প্রতিষ্ঠানের সাথে মিলে করতে হবে। এখন একই ধরনের প্রতিষ্ঠান পাশাপাশি করলে যেমন প্রতিযোগিতা হয়, এটা সত্য কথা। আবার একই ধরনের প্রতিষ্ঠান যদি একই এলাকায় গড়ে ওঠে, সেখানে কি হয়, বিভিন্ন ধরনের অতিরিক্ত সুবিধাও ভোগ করা সম্ভব হয়। যেটাকে বলা হয় শিল্পের স্থানীয়করণ। এই স্থানীয়করণের জন্য অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান একই ধরনের প্রতিষ্ঠান পাশাপাশি গড়ে ওঠে এবং সেই স্থানীয়করণের জন্য অনেক সুবিধাও সেই প্রতিষ্ঠানগুলো পেয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এগুলো হলো বিভিন্ন ক্ষেত্র। এই ক্ষেত্রগুলোর প্রতি মানে ব্যবসার প্রতিষ্ঠান কিরকম দায়িত্ব পালন করবে সেটা হলো এগুলো। তাহলে একটা প্রতিষ্ঠানে তো এগুলো থাকবেই, সরবরাহকারী থাকবে, ক্রেতা ভোক্তা থাকবে, এলাকা থাকবে, কর্মকর্তা থাকবে, বিনিয়োগকারী থাকবে, সরকার থাকবে, তারপরে প্রতিযোগী প্রতিষ্ঠান থাকবে এবং পাওনাদার থাকবে। এদের সবার প্রতি কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব আছে ক্ষেত্র বিশেষে, সেগুলো অবশ্যই পালন করতে হবে। তা না হলে সেই প্রতিষ্ঠান মানে সুন্দরভাবে পরিচালিত হতে পারবে না বা বেশি দিন টিকে থাকতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যা পড়ালাম আজকে সেগুলো অবশ্যই ভালো করে পড়বে এবং বুঝে পড়বে। তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।